শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রার্থী বাছাইয়ে নবীন প্রবীণ সমন্বয়ে সংগঠনে সক্রিয় এবং গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। বিবেচনায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের সাথে তুলনামূলক জনপ্রিয়তা। বলা হচ্ছে এমপি হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়নে। একই পরিবারের দুজনকে মনোনয়ন না দেওয়ার নীতিতে হেঁটেছে দলটি। আর এসবের মাঝে 21টি আসনে 5 আগস্টের পর স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়া কেউ কেউ মনোনয়নও পেয়েছেন 2-1টি আসনে। বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। 237 জনের তালিকায় সবচেয়ে বড় চমক চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণা। নির্বাচনী ইতিহাসে তার হারার কোনো রেকর্ড নেই। 2008-এর পর এবার তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 থেকে। বগুড়া 6-এর ভূমি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লড়বেন পূর্বপুরুষের ঠিকানা থেকে। বগুড়া 6 তারেক রহমান। অন্য নীতি নির্ধারকদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1, মির্জা আব্বাস ঢাকা 8, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা 3, আমির খুসরো মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10, আব্দুল মঈন খান নরসিংদী 2, সালাউদ্দিন আহমদ কক্সবাজার 1, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ 2, হাফিজউদ্দিন আহমদ ভোলা 3, ডাক্তার AJM জাহিদ হোসেন দিনাজপুর 6 থেকে ধানের শীষের প্রার্থী। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ও রফিকুল ইসলাম মিয়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও নির্বাচনে অংশ নেয় অনাগ্রহী। পঞ্চগড় 1 ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বিএনপি এক পরিবারের এক সদস্য নীতিতে অটল। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিবর্তে ছেলে ব্যারিস্টার নওশাদ জমির মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাননি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ, সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় দাস ও পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী। তারা প্রত্যেকেই রাজনীতিতে সক্রিয়, কেউ কেউ অতীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক পরিবারের এক প্রার্থী, এই নীতিটা বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করি এবার একটা পারফেক্ট নমিনেশন হয়েছে। যারা না পাইছে তাদের ভিতরে তো কিছু প্রতিক্রিয়া থাকবেই, এবং অনেক সিনিয়র নেতারাও পান নেই, তারাও ভালো কিছু একটা পান, তারা দলের জন্য নিবেদিত। আমরা এই 17 বছর যে কষ্ট করে আসছি কোনো ব্যক্তির জন্য না, একমাত্র ধানের শীষ এবং আমাদের দলের জন্য। প্রার্থী তালিকায় চমক খুলনা 2-এর নজরুল ইসলাম মঞ্জু ও কিশোরগঞ্জ 4-এর ফজলুর রহমান। রাজনীতিতে তাদের ত্যাগ ও ভূমিকা নিয়ে প্রশ্ন না থাকলেও দুইজনই একসময় বিরাগভাজন হয়েছেন দলের। গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সিলেট 2, গুম পরিবারের সংগঠন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি লড়বেন ঢাকা 14 থেকে। আর চট্টগ্রাম 7 থেকে গুমফেরত হুম্মাম কাদের চৌধুরী, মাদারীপুর 3 থেকে ধানের শীষের প্রার্থী গুমফেরত আনিসুর রহমান তালুকদার। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক নাসির, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ অন্তত 3 ডজন তরুণ তুর্কি আছেন মনোনয়ন তালিকায়। অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। এই গত 16 বছর নিজেরা কাজ করেছে, স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্য থেকে আমরা অগ্রাধিকার দিয়েছি। 5% মতো নারী আছেন ঘোষিত প্রার্থী তালিকায়। চেয়ারপারসন খালেদা জিয়া সহ 10 জন নারী ধানের শীষ প্রতীকে সরাসরি ভোটে অংশ নেবেন। তালিকায় নেই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, আসলাম চৌধুরী, আমিনুর রশিদ ইয়াসিন, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মতো আলোচিতরা। নমিনেশন যাকেই দিবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবে। দলকে আগে ক্ষমতায় আনেন, দেশে গণতন্ত্র ভোটের অধিকারটা আগে রক্ষা করা দরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে চলতি বছরের 22 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়ে নারায়ণগঞ্জ 5 থেকে বিএনপির মনোনয়ন পেয়ে উদাহরণ তৈরি করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার 3টি আসন থেকে মনোনয়ন পেয়েছেন। তার মধ্যে একটি আসন ফেনী 1 আসনে বেগম জিয়া প্রার্থী হওয়ায় উচ্ছ্বাস জেলা জুড়ে। আমরা একটু বিস্তারিত করে আপনাদের এ বিষয়ে জানাতে চাই। সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন আমাদের জন্য। আরিফ, উচ্ছ্বসিত নেতাকর্মীরা কি বলছেন একটু বিস্তারিত করে জানতে চাই আমরা।
শুনতে পাচ্ছেন আরিফ? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার পরে গতকাল সন্ধ্যার পর থেকে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলার যে সকল নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু উজ্জীবিত, তারা উল্লাসিত, তারা কিন্তু এখানে গতকাল থেকে বিভিন্ন ধরনের তারা উল্লাস করছে, তারা মিছিল করছে, তারা আনন্দ মিছিল করছে, তারা মিষ্টি বিতরণ করছে। সে ধারাবাহিকতায় তারা এখন এই মুহূর্তে এখানে একটি ফেনী যে ফুলগাজী যে উপজেলা যে শহরটি রয়েছে সেখানে তারা প্রধান যে সড়ক রয়েছে সে সকল সড়ক তারা প্রদক্ষিণ করে তারা এখানে উপজেলা পরিষদের সামনে এসে এই যে আনন্দ মিছিলটি তারা শেষ করেছে। আমরা এখানকার যে সকল নেতাকর্মী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে খালেদা জিয়াকে তারা এখানে প্রার্থী হিসেবে পাওয়ায় তারা আসলে অনেক বেশি খুশি হয়েছে, তারা আসলে উল্লাস প্রকাশ করছে। এর বাইরে হচ্ছে যে আমরা ফেনী 2 আসনে যেটি দেখেছি, ফেনী 2 আসনে জয়নালা পরিষদের সামনে এসে এই যে আনন্দ মিছিলটি তারা শেষ করেছে। আমরা এখানকার যে সকল নেতাকর্মী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে খালেদা জিয়াকে তারা এখানে প্রার্থী হিসেবে পাওয়ায় তারা আসলে অনেক বেশি খুশি হয়েছে, তারা আসলে উল্লাস প্রকাশ করছে। এর বাইরে হচ্ছে যে আমরা ফেনী 2 আসনে যেটি দেখেছি, ফেনী 2 আসনে জয়নাল আবদিন বিপি জয়নালকে সেখানে প্রার্থী করা হয়েছে। যতটা আমরা উল্লাস উজ্জীবিত দেখেছি মধ্যে সেটি কিন্তু ফেনী 2 আসনে সেটি দেখা যায়নি। কারণ হচ্ছে যে ফেনী 2 আসনে যাকে প্রার্থী করা হয়েছে অনেক বিএনপি নেতা যারা বলছে যে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ছিলেন না, তাকে প্রার্থী করা হয়েছে, সেজন্য সেখানে তেমন কোনো উল্লাস নেই বলে বলছেন ফেনী জেলা বিএনপি যিনি সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং হচ্ছে যে যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, তারা এইসব কথা বলছে। অন্যদিকে ফেনী 3 আসনে যাকে প্রার্থী করা হয়েছে আব্দুল্লাহ মিন্টু, সেই আসনে দেখেছি যে নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উল্লাস এবং উচ্ছ্বাস দেখেছি। তবে এর বাইরে হচ্ছে যে সবচেয়ে বেশি যেটি ভিআইপি আসন হিসেবে পরিচিত ফেনী 1 আসনটি, যেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার আসন। এই আসন থেকে বেগম খালেদা জিয়া এর আগে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি এবার 6বার তিনি এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত এবং এরকম আশাবাদ ব্যক্ত করছেন এখানকার নেতা কর্মীরা। তবে খালেদা জিয়াকে প্রার্থী করার কারণে এখানে ফেনী যে 1 আসন, সেই 1 আসনে কোনো ধরনের বিরোধ কিংবা কোনো ধরনের মতানৈক্য কিন্তু নাই। সব নেতাকর্মী, বিএনপি, যুবদল, ছাত্রদল সব এক হয়ে এখানে কাজ করছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ফেনীর যে সদর ইউনিয়নের যে উত্তর শ্রীপুর যে গ্রামটি রয়েছে সেখানে খালেদা জিয়া এটি তার পৈতৃক বাড়ি রয়েছে। তবে শুধুমাত্র এই যে এখন নয়, আজকে সকাল থেকে ফেনীর যে 3টি যে উপজেলা রয়েছে এই আসনে, সেটি হচ্ছে যে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, প্রত্যেকটি আসনে এভাবে নেতাকর্মীরা আনন্দ উল্লাস প্রকাশ করছে। বৃষ্টি, আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আরিফ। দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত বলেই মন্তব্য করেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনে দলীয় কর্মপরিকল্পনা, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও সরকারের নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। প্রার্থী ঘোষণার পর থেকেই নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ঢাকা 6-এর বিএনপি প্রার্থী ইশরাক হোসেন জাতীয়তাবাদীর আদর্শে এগিয়ে যেতে নেতাকর্মী দেশপ্রেমিক দলকে ভোট দেবে আওয়ামী লীগের ভোটাররা। ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যারা এই বাংলাদেশকে চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়। সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। একটি দল স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় মন্তব্য করে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নেতারা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে আনন্দ মিছিল বের করা হয়, তবে বিপরীত চিত্রও রয়েছে কোনো কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। মেহেরপুরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দিনাজপুর 3 আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা।
সকাল থেকেই গৌড়ের শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা। মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন তারা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। কোনো জায়গায় মাথা নত করেনি, সেই নেত্রী হচ্ছে আমাদের নেত্রী। এই নেত্রীকে আমাদের এই ৩ নম্বর আসনে পাইছে, এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না। ফেনী ১ আসনেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের এই সিদ্ধান্তে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির মনোনয়ন তালিকা ঘোষণার পর কোথাও কোথাও নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। মেহেরপুর ২ সংসদীয় আসন গাংনীতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, এতে আহত হন বেশ কয়েকজন। বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেনের অভিযোগ, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তবে জাভেদ মাসুদের দাবি, বিষয়টি তিনি পরে জেনেছেন। ঘটনাটিকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি। মনোনয়ন পরিবর্তনের জন্য কর্মসূচি দিয়েছে, জ্বালাও পোড়াও ভাঙচুরের কর্মসূচি দিয়েছে। এবার যারাই ঘটাক না কেন, এটা কাম্য না। এটার জন্য আমি নিন্দা জানাই। এই ধরনের ঘটনা বিএনপির রাজনীতিতে কখনো ঘটেনি। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছেন। কালীগঞ্জের নলতায় দফায় দফায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা আন্দোলন করছি আমাদের একমাত্র শহীদুল ভাইয়ের জন্য। আমরা শহীদুল ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে পারি। তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে চাঁদপুর ৪ আসনেও। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রার্থী মনোনীত না করায় চাঁদপুর লক্ষ্মীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। এতে দেখা দেয় দীর্ঘ যানজট। টাঙ্গাইল ৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন না দেয়ায় ঘাটাইলে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। বিক্ষোভ হয়েছে কুমিল্লা ৯ আসনেও। লাকসামে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ১.৫ ঘন্টা অবরোধ করে রাখেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার অনুসারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা রোধে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করার জন্য অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন, মনোনয়ন ঘিরে আশঙ্কা অনুযায়ী বড় ধরনের ঘটনা ঘটেনি। বলেন, কোনো প্রার্থীর পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বের প্রমাণ পেলে শাস্তির আওতায় আনা হবে। জাতীয় নির্বাচনের জন্য আসন ভিত্তিক প্রার্থীদের প্রাথমিক তালিকা দিয়েছে বিএনপি। মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। এরপর সোমবার রাত থেকে দেশের বেশ কয়েকটি স্থানে বঞ্চিত প্রার্থীদের পক্ষে বিএনপি অফিস ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। অবরোধ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ফরিদপুর মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়ক। নির্বাচনের আগে এ ধরনের পরিস্থিতি আইন শৃঙ্খলার জন্য আশঙ্কাজনক। এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে দলগুলোর মনোনয়ন কেন্দ্রিক সংঘাত কমাতে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অনুরোধ করার। একটা দল তাদের পার্টি ইলেকশনে কারা অংশগ্রহণ করবে নমিনেশনে, ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায়, বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না, কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটছে, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার পছন্দের প্রার্থীর পক্ষে স্ট্যাটাস নিয়ে সমালোচনা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ পক্ষপাতিত্ব করলে শাস্তির আওতায় আসবেন। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই এখনও উদ্ধার হয়নি। এর মধ্যে বিমানবন্দরে আগুনের ঘটনায় কার্গো ভিলেজ থেকে 8টি পিস্তল খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। চুরি হয়ে থাকে, যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী, তাকে আইনের আওতায় নেওয়া হবে। বাট এখন পর্যন্ত তো আমরা তো এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে
কয়টা হাতিয়ার চুরি হয়েছে বা আউদও চুরি হয়েছে কিনা তারাও জানে। কিন্তু আমরা একটা অপারেশন করে কত 11টা না কটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে না, 11টা হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে ধরা হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে সশস্ত্র বাহিনীর। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য সদস্যদের সাথে কাজ করবে তারা। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত জুলাই সনদ নিয়ে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যাত্রায় আপনি কি আমার ইসলাম নিয়ে আপনি শুধু একটা দল বানায় রাজনীতি করতে পারেন কিনা, আমি তাদেরকে প্রশ্ন রাখবো। সেজন্য আমরা জামায়াত ইসলামী বিএনপিকে এখনো বলবো, একটা সুযোগ এসেছে, সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এবং আজকে আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ। তবে আমাদের সব থেকে একটা কোশ্চেন, বার্নিং একটা কোশ্চেন আসছে যে আমরা কার সাথে জোটে যাব। আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে যাব। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ। এই জন্য হলো জুলাই সনদ বাস্তবায়নের পথে যদি বিএনপি এগিয়ে আসে, আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি। পুরো সুযোগ দিতে রাজি না, কারণ তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা থেকে চাঁদাবাজি, মাস্তানি এত বেশি করছে তারা বাংলাদেশে, এগুলা ক্ষমার অযোগ্য, এগুলার বিচারের সম্মুখীন হতে হবে। আর 2001 থেকে 6-এর পরে তারা যে দুর্নীতি করেছিল, সেনা শাসন আসার পরে শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকামগুলো ঢাকা পড়ে গিয়েছিল। আমরা যদি সরকার গঠন করি 2001 থেকে 6 পর্যন্ত যে দুর্নীতি করেছিল তারা সেগুলোরও বিচার করব। আমরা বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে এই মন মানসিকতায় আমরা নাই, তাদের অবশ্যই আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। ইতিমধ্যেই তারা কিছু পানিশমেন্টের শিকার হয়েছেন, খুব নগ্নভাবে তাদের উপর হামলা হয়েছিল। আপনারা দেখেছিলেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তারেক জিয়াকে নিয়ে বেধড়ক পিটিয়েছিল। কিন্তু সেই রাষ্ট্রীয় সংস্থার আমরা যখন সংস্কার চাচ্ছি, ওনারা এটাতে বাধা দিচ্ছে। তাহলে তো আপনি আবার আসলে আবার এই ধরনের মাইর খাবেন। তো আপনার নিজেকে মাইর থেকে হেফাজতের জন্য আপনার সংস্কারের পক্ষে কথা বলতে হবে। গণ অভ্যুত্থানের পরে আমার একটা মিটিং ছিল ওনার সাথে। তো আমি বলেছিলাম যে আমাদের সামনে যে সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগাতে হবে। উনি চুপ করেছিলেন। আমি বলছি আপনি দ্রুত উদ্যোগ নেন, আমরা আপনার কল্যাণকামী, আমরা আপনার বিরোধী নই। আর যদি আমাদেরকে আপনারা জেলে করতে চান, হত্যা করতে চান, এই স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের বেশি কাজ হবে না। এনসিপির ব্রিফিং চলছিল, সরাসরি শুনছিলেন আপনারা। এসে নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 3টি রাজনৈতিক দল। বাকি 2টি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। কালই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। এদিকে জাতীয় নির্বাচনে জামানত ও সর্বোচ্চ ব্যয়সীমা কমানো এবং জোটের প্রতীকে ভোটের সুযোগ সহ আরপিওর কয়েকটি ধারা নিয়ে সিইসির সাথে বৈঠক করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন পড়েছিল 143টি। ইসি সচিব জানিয়েছেন, প্রাথমিক বাছাই এটিকে 22টি আবেদন। পুনঃতদন্তের পর দল হিসেবে 3টিকে নিবন্ধন দেয়া হয়েছে। বিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে 12 নভেম্বরের পর গেজেট প্রকাশ করবে ইসি। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির বিষয়টি হাইকোর্টে বিবেচনাধীন বলে জানান ইসি সচিব। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। মঙ্গলবার জারি হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ নিয়ে ইসি সচিব বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন। আরপিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করব। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। সেখানে নির্দলীয় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়ার দাবি জানায় দলটি। পরে সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের উপর বিভিন্ন দলের যৌক্তিক চাপের পাশাপাশি অযৌক্তিক চাপও রয়েছে।
আমরা স্ব প্রতীকের নির্বাচনের পক্ষে থাকলেও মনে করি আগামী নির্বাচনে স্ব প্রতীকের বাইরে কেউ যদি অন্য কোনো প্রতীকের নির্বাচন করতে চান সেই সুযোগটাও রাজনৈতিক দলগুলোর জন্য রাখা দরকার। এর পরবর্তী নির্বাচনে রাখতে পারেন। আগামী সংসদ যেন কালো টাকার ক্লাবে পরিণত হতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আগামী পার্লামেন্টে নির্বাচন যাতে কালো টাকা বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় সে ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। একটা বিরতিতে যাচ্ছি, সব খবর নিয়ে একটু পরে ফিরছি। আবারও আমন্ত্রণ, সব খবর দেখছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। গুরুত্ব পায় বস্ত্র খাতে মিশনের বিনিয়োগ, দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ সহ ব্যবসায়িক নানা বিষয়। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়েও তারা কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে কাল আবার আপিল শুনানি হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে তা যেন চতুর্দশ নির্বাচন থেকেই কার্যকর করা হয়। আজকে শুনানিতে সে আবেদন করেছেন বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায় প্রতারণা করা হয়েছে। দেশে বিদেশি যে কোনো আদালতেই তা বাতিল হয়ে যাবে। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে সপ্তম দিনের আপিল শুনানি শুরু হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। আর এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও পরপর 3 বার সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। সাক্ষী হাজিরায় প্রসিকিউশনের ব্যর্থতাই বলছেন এই মামলার আসামি পক্ষের আইনজীবীরা। মঙ্গলবার রামপুরায় ভবনে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় 4র্থ দিনের সাক্ষ্য জেরা হয়। জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার 12তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল মঙ্গলবার। সকালে হাজির করা হয় এই মামলায় গ্রেপ্তার 6 আসামিকে। উপস্থিত হন আসামিপক্ষ ও ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা। তবে বিপত্তি বাধে সাক্ষী হাজির না হওয়ায় পরে সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। শুধু এদিনই নয়, এই মামলায় অন্তত 2 বার সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। এদিন আসামিপক্ষের আইনজীবীরা বলেন, সাক্ষ্য গ্রহণ প্রতিটি মামলার গুরুত্বপূর্ণ ধাপ হলেও সেখানে পরপর 3টি ধার্য তারিখে সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছেন প্রসিকিউশন। সেই সময়ের আবেদন সরাসরি না পেলেও এবং কারণ জানতে না পারলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে। যদিও এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, তিনি অসুস্থ ও ছুটিতে থাকায় সাক্ষী হাজির করতে পারেননি। তিনি ব্যক্তিগতভাবে অসুস্থ এবং ছুটিতে রাজশাহীতে আছি, এই কারণে আমি এটা থাকতে পারিনি। এই কারণে, অন্য কিছু না। কোনো মামলায় যদি কোনো সাক্ষী না আসে, এটা ব্যর্থতা নয়। এদিন ট্রাইব্যুনাল 1-এ রামপুরার ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় 4র্থ দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সুন্দরবনের দুবলারচরে চলছে 3 দিনব্যাপী রাস উৎসব। পুণ্যার্থীরা জড়ো হয়েছেন সেখানে। আমরা একটু ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী শেখ আল এহসান আছেন সেখানে। এহসান, পুণ্যার্থীরা এই মুহূর্তে কি করছেন, অর্থাৎ কি আনুষ্ঠানিকতা চলছে, এরপরে কি হবে সেটিও জানতে চাই। বৃষ্টি, এখানে সন্ধ্যা থেকেই রাস পূজা শুরু হয়েছে। শ্রীকৃষ্ণের প্রতিমায় বিভিন্ন ফল ফুল দিয়ে এবং অনেক কিছু মানত করে পুণ্যার্থীরা তাদের মানত পাপ থেকে মোচনের জন্য প্রার্থনা করছেন। আমরা দেখেছি যে এখানে হাজার হাজার পুণ্যার্থী জড়ো হয়েছেন। তারা
এই সুন্দরবন এবং বঙ্গোপসাগরের মোহনায় গড়ে ওঠা এই যে রাস দুবলারচরে তারা হাজির হয়েছেন রাস পূজা করার জন্য। আজকে পূজা শেষে আগামীকাল সকালে ভোরে প্রথম জোয়ারে তারা স্নান করবেন, পূর্ণ স্নান করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। এই বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কোস্টগার্ড, র্যাব, নৌ পুলিশ এবং পুলিশ সহ নৌবাহিনীও দায়িত্বে আছে। পুরো এলাকা নিস্তৃদ্র নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। মানুষ এখানে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। প্রায় 200 বছর ধরে এই রাস পূজা কিন্তু এই এলাকায় হয়ে আসছে। মানুষ উৎসব মুখর পরিবেশ নিয়ে এখানে আসছেন এবং তারা শ্রীকৃষ্ণের কাছে তাদের প্রার্থনা করছেন এবং তারা চাচ্ছেন তারা যেন তাদের স্বপ্ন যেন পূরণ হয়, এই উদ্দেশ্যে তারা বিভিন্ন কিছু মানত করছেন। বৃষ্টি 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। দুপুরের পরে কাফনের কাপড় মাথায় বেঁধে যমুনার দিকে রওনা দেন আন্দোলনকারীরা। এ সময় তারা দাবি তোলেন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 2%, তৃতীয় চতুর্থ শ্রেণীতে 5% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণের। জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নের স্বাধীনতার কথাও বলেন তারা। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছরে উন্নীত করার দাবিও করেন এই গ্র্যাজুয়েটরা। মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে 35তম BCS চাকরি নেওয়ার অভিযোগে নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক। অভিযুক্তের পরিচয় নিশ্চিতে এই পরীক্ষা করা হবে। বিকেলে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, কামাল হোসেন শুধুমাত্র বিসিএসসি নয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমন জালিয়াতি করেছিলেন। জানান 8ম শ্রেণী পর্যন্ত কামাল হোসেন প্রকৃত পিতা আবুল কাশেমের নাম ব্যবহার করলেও 9ম শ্রেণীতে গিয়ে চাচা মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান হাবিবকে পিতা সাজিয়ে রেজিস্ট্রেশন করেন। পরবর্তীতে জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রই বদল করেন বলে অভিযোগ করেন দুদক। গত বছরের 26 ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। প্রকৃত পিতামাতার পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ টেস্টের জন্য আবেদন করেছিলেন। কমিশন কর্তৃক সে আবেদন বিবেচনা করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আসামি মোহাম্মদ কামাল হোসেন সহ তার প্রকৃত পিতামাতা ও তার চাচা চাচির ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে আবারও বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। এতে রাজধানীর ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার উপরে অসহনীয় চাপ বাড়বে বলে আশঙ্কা নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী মহলের। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা দাবি করেন, ভবনের উচ্চতা বাড়ানো ও জনঘনত্ব বাড়িয়ে ড্যাপ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার, যা এ শহরের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নগর পরিকল্পনাবিদ পরিবেশবাদী সংগঠনের মতামত উপেক্ষা করে ড্যাপ সংশোধনের নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন বক্তারা। ঢাকার জীববৈচিত্র্য হুমকিতে ফেলে ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার, এমন অভিযোগও করেন তারা। বলেন, জনঘনত্বের চাপে নাগরিক ভোগান্তির চরমে পৌঁছাবে। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলছে ইসরায়েল। সোমবার উপত্যকার দক্ষিণে গুলিবর্ষণে শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। এবারও আইডিএফের দাবি, ইয়েলো লাইন অতিক্রম করায় এই হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 125 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, বিধ্বস্ত ভবনগুলো টার্গেট করে একাধিক হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলি হামলা এ পর্যন্ত 250 ফিলিস্তিনির প্রাণ গেছে, আহত হয়েছে প্রায় 600 জন। আরও 45 ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। সোমবার রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করে আইডিএফ। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এখন পর্যন্ত মোট 270 জনের মরদেহ ফেরত পেয়েছে ফিলিস্তিন, যার মধ্যে 78টি মৃতদেহ শনাক্ত করেছে ফরেনসিক দল। তবে দেহাবশেষগুলো এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলেই জানিয়েছে গাজার প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরত পাঠানো অনেক মৃতদেহের উপর চরম নির্যাতনের প্রমাণ রয়েছে।
পাওয়া গেছে হাত, চোখ বাঁধা, মুখমণ্ডল বিকৃতি সহ গভীর ক্ষতের চিহ্ন। পরিচয়পত্র ছাড়াই দেহাবশেষগুলো ফেরত দিয়েছে ইসরায়েল। কারাবন্দী ফিলিস্তিনিকে গণধর্ষণের ঘটনার চেয়ে সেই ঘটনার ফুটেজ ফাঁস হওয়াই বড় অপরাধ ইসরায়েলের কাছে। সেনাদের সেই কুকীর্তি বিশ্ববাসী দেখে ফেলায় ভাবমূর্তির বিরাট ক্ষতি হয়েছে তেল আবিবের এমন মন্তব্য স্বয়ং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ভিডিও ফাঁসের জেরে আটক করা হয়েছে আইডিএফ এর প্রধান সামরিক আইনজীবীকে, অথচ ধর্ষণকাণ্ডে দায়সারা তদন্ত চালিয়েই খালাস ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দী ধর্ষণের এই ঘটনা গেল বছরের। সম্প্রতি যার ভিডিও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশ করা হয়, এরপর থেকেই তোলপাড় চলছে বিষয়টি নিয়ে। ফাঁস হওয়া ভিডিওতে ফিলিস্তিনি ওই বন্দীকে ধর্ষণ ছাড়াও অমানবিক শারীরিক নির্যাতন করতে দেখা যায় ইসরায়েলি সেনাদের। কুকুর লেলিয়েও চলে আক্রমণ। তবে চরম এই নিষ্ঠুরতাও আঁচ লাগাতে পারেনি ইসরায়েলের বিবেকে। উল্টো কিভাবে ফাঁস হলো নির্যাতনের ভিডিও তা নিয়েই মাথা গরম নেতানিয়াহু প্রশাসনের। ফুটেজ প্রকাশ্যে আসায় ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েলের ভাবমূর্তির, এমন মন্তব্য প্রধানমন্ত্রীর। এই ঘটনা ইসরায়েল ও আইডিএফ এর ভাবমূর্তির বিরাট ক্ষতি করেছে। সম্ভবত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এটি সবচেয়ে গুরুতর তথ্যগত আঘাত। আমার মনে নেই এর আগে এমন কিছু ঘটেছে কিনা। নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। ভিডিও ফাঁসের দায়ে আটক করা হয়েছে আইডিএফ এর প্রধান সামরিক আইনজীবীকে, অথচ নির্যাতন কাণ্ডে এখনও আটক কিংবা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়নি একজন ইসরায়েলি সেনাকেও। 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও তাদের খালাসে জোর তৎপরতা চালাচ্ছেন শীর্ষ ইসরায়েলি রাজনীতিকরা। ইসরায়েলি কারাগারে বন্দি নিপীড়ন নতুন নয়। এর আগেও মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মুখে বহুবার উঠে এসেছে বীভৎস অভিজ্ঞতার বর্ণনা। শোনা যায় কারাবন্দীদের নির্যাতনে সরাসরি মদত রয়েছে উগ্রপন্থী ইসরায়েলি রাজনীতিবিদদের। অনিক রহমান, যমুনা নিউজ। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সাধারণের জন্য বরাদ্দ অর্ধেকেরও বেশি লুটপাট হয়েছে দুর্নীতি আর অনিয়মে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা বলছে 2010 থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় জলবায়ু তহবিল থেকেই লুট হয়েছে 2110 কোটি টাকারও বেশি। রাজনৈতিক প্রভাব আর জবাবদিহিতার অভাবে সীমাহীন দুর্নীতি হয়েছে 891টি প্রকল্পে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী যেসব দেশ কথা ছিল তারা ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেবে বাংলাদেশের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। গেল 2 দশকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন তহবিলে যে অর্থ পেয়েছে তা প্রয়োজনের তুলনায় বেশ অপ্রতুল। আবার যাও এসেছে সেখানেও হয়েছে পুকুর চুরি। টিআইবির গবেষণা বলছে 2010 থেকে 2024 সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড বিসিসিটিতে মোট বরাদ্দ ছিল $458.5 মিলিয়ন। এর মধ্যে প্রায় 54% প্রকল্পেই রয়েছে অনিয়মের ছাপ। বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে সংস্থাটি। 2018 থেকে 2024 সালের মধ্যে ডেল্টা বাস্তবায়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ জিসেফ থেকে এই পরিমাণ এই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য অর্থ সংগ্রহ করতে পারেনি। ট্রাস্টি বোর্ড সহ এই প্রক্রিয়ায় জড়িত সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গবেষণা বলছে জলবায়ু অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের প্রতি বছর $12,500 মিলিয়ন প্রয়োজন। কিন্তু 2015 থেকে 2023 সাল পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক তহবিল মিলিয়ে বছরে গড়ে বরাদ্দ এসেছে মাত্র $86.2 মিলিয়ন, যা প্রয়োজনের মাত্র 0.7%। এদিকে জাতীয় তহবিলের বরাদ্দ প্রতি বছর গড়ে 8% হারে কমেছে। অন্যদিকে আন্তর্জাতিক তহবিল থেকে বরাদ্দ বেড়েছে 44% হারে। তবুও তা পর্যাপ্ত নয়। প্রতি বছর $100 বিলিয়ন করে বৈশ্বিকভাবে দেওয়ার কথা। দূষণকারী দেশগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে অঙ্গীকার তারা করেছিল তার মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তারা সরবরাহ করতে পেরেছে আমাদের নতুন উন্নয়নশীল দেশগুলোতে। টিআইবির মতে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ জলবায়ু তহবিলের সুফল পাচ্ছে না। বরাদ্দে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিবেচনা প্রাধান্য পাচ্ছে। জবাবদিহিতার ঘাটতি, নজরদারির ঘাটতি, সুশাসনের যে অন্যান্য মানদণ্ডগুলো আছে সেগুলোর ঘাটতি, আমাদের প্রাধান্য নির্ধারণের যতটুকু হয়েছে তার সাথে অর্থায়নের যে সামঞ্জস্য সেটি নিষেধ করার ক্ষেত্রে ঘাটতি, তাদের দীর্ঘসূত্রিতা। আপনারা দেখেছেন একটা কোনো প্রকল্প এরকম আছে 4 বছরের প্রকল্প 14 বছর বাস্তবায়িত হয়েছে।
জলবায়ু অর্থায়নে সুশাসন নিশ্চিত না হলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনে টেকসই পরিবর্তন আসবে না। তাই ক্লাইমেট ট্রাস্ট ফান্ডকে আরও শক্তিশালী করা ও ট্রাস্টি বোর্ডে যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছে টিআইবি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ৮ বছর পরে চলতি মাসের 18 তারিখে ওয়াশিংটন সফর করবেন তিনি। তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য সৌদি যুবরাজকে চাপ প্রয়োগ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি। এছাড়া সৌদি ক্রাউন প্রিন্সের সফর ঘিরে ওয়াশিংটন রিয়াদ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরেরও আশা করা হচ্ছে। হিমালয়ে বরফ ধসে কমপক্ষে 7 পর্বতারোহীর মৃত্যু হয়েছে, 8 জন নিখোঁজ। নেপালের উত্তর পূর্বাঞ্চলীয় অংশে পর্বতের চূড়ায় এই ঘটনা। নিহতদের মধ্যে 2 জন নেপালি, বাকিরা ফ্রান্স, ইতালি, জার্মানি, কানাডার নাগরিক। সোমবার স্থানীয় সময় সকাল 9টার দিকে দোলাখা জেলার ইয়ালুংরির বেস ক্যাম্পের কাছাকাছি স্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে 15 জনের একটি দল। বরফ ধসের কিছুক্ষণ পরে আহত অবস্থায় বেস ক্যাম্পে ফিরে যায় 5 নেপালি গাইড এবং তাদের কাছে খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়। হেলিকপ্টার নিয়ে চলছে অনুসন্ধান। গত সপ্তাহে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়েছে নেপালের হিমালয় সংলগ্ন এলাকায়। গেল অক্টোবরেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্বতে আটকা পড়েছিল কয়েকশো অভিযাত্রী। আর এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।